আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। গোটা বিশ্ব এই মুহূর্তে তোলপাড় করে দিয়েছেন ইলন মাস্ক। তিনি ইউএসএইড এবং তার ভিতরে লুকিয়ে থাকা একাধিক ষড়যন্ত্র তা জনসমক্ষে প্রকাশ্যে নিয়ে এসেছেন। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের অনেক সমস্যা থাকতে পারে। ডোনাল্ড ট্রাম্পও কোনো স্বপ্নের সওদাগর নয়। কালকে হয়তো ডোনাল্ড ট্রাম্পেরও অনেক খারাপ কথা আমরা জানতে পারবো, কিন্তু বিশ্বাস করুন, এই ইউএসএইড নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক জুটি যেভাবে এর পিছনে লুকিয়ে থাকা একাধিক ষড়যন্ত্র এবং রহস্যকে বিশ্বের সামনে নিয়ে এলেন, তাতে কিন্তু সাধুবাদ আপনাকে দিতেই হবে। এই ইউএসএইডকে দিনের পর দিন আমেরিকান সরকার, বাইডেন প্রশাসন বিভিন্ন দেশের সরকারকে উল্টে দেওয়ার কাজে ব্যবহার করেছেন। তা ইউএসএইড এর পিছনে লুকিয়ে থাকা যে রিপোর্ট, সেই রিপোর্ট যখন ইলন মাস্ক প্রকাশ করেছেন, তাতে গোটা বিশ্ব কিন্তু কার্যত চমকে গেছে। এবং দিনের পর দিন এই ইউএসএইড এর টাকা সোরস ফাউন্ডেশনের যে নির্দিষ্ট ফাউন্ডেশন, ওপেন ফাউন্ডেশন, এই জর্জ সরোস এবং আলেকজান্ডার সরোসের কোম্পানিকে বাইডেন প্রশাসন দিয়েছে। এবং জর্জ সরোস পৃথিবীর এক একটা দেশে গিয়ে সরকারকে বদলে দেওয়ার চেষ্টা করেছেন এই ইউএসএইড এর টাকা দিয়ে। এমনকি আমেরিকানরা এবার বুঝতে শুরু করুন, তাদের কষ্টার্জিত ট্যাক্সের টাকা বাইডেন প্রশাসন এবং আমেরিকান সরকার ঠিক কোথায় কোথায় ব্যবহার করেছে। বাংলাদেশে কোন সরকার থাকবে কি থাকবে না তা দেখে কিন্তু আমেরিকানদের কোনো আসলে লাভ হবে না। কিন্তু দিনের পর দিন আমেরিকার যে মানুষ ট্যাক্সের টাকা সরকারকে দিয়েছিল, সেই টাকার হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট ভারত এবং বাংলাদেশের সরকার বদল করার জন্য ব্যবহার করতে চেয়েছিল জর্জ সরোস। আর এই খবর কিন্তু খোদ বাইডেন প্রশাসনের প্রাক্তন এক আমলা প্রকাশ্যে এনেছেন। ইলন মাস্ক সরাসরি এই বিষয়ে তদন্ত করে রিপোর্ট সামনে আনছেন, এবং এই রিপোর্ট গোটা বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াকে কিন্তু কার্যত নাড়িয়ে দিয়েছে, ট্রলিয়ে দিয়েছে। দেখুন, ইউএসএইড যখন শুরু হয়, তখন ইউএসএইড শুরু হওয়ার দৃষ্টিভঙ্গিটা কি ছিল, কেন তৈরি করা হয়েছিল ইউএসএইড? পৃথিবীর কোনো দেশ তো ফেরিস্তা নয়। অর্থাৎ আমার কষ্টার্জিত ট্যাক্স পেয়ারের টাকা আমি আপনাকে দিয়ে যাচ্ছি, দিনের পর দিন এই এই পার্টিকুলার ব্যবস্থাটা চলছে, এটা তো হতে পারে না। আপনাকে আমি কোনো টাকা যদি দিই, তার পিছনে তো নির্দিষ্ট একটা লক্ষ্য থাকবে। একটা সময় আপনি 5 টাকা দিলাম, ঠিক আছে, তো দিনের পর দিন হাজার হাজার কোটি কোটি টাকা প্রত্যেকটা দেশকে দিয়ে আমেরিকা সেই দেশগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করেছে বকলমে। তাও কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। লোকসভায় এই প্রথম এই পার্টিকুলার বক্তব্যটি কালকে পেশ করা হয়। এক বিজেপি সাংসদ সরাসরি লোকসভায় দাঁড়িয়ে একটি স্পিচ দেন। সেই স্পিচ আপনাদের একটু আমি দেখাতে চাই। অনেক লম্বা স্পিচ, আমি অল্প একটু দেখাচ্ছি, যেখানে এই সাংসদ পরিষ্কারভাবে বলছেন জর্জ সরোজ 5,000 কোটি টাকা ওপেন ফাউন্ডেশনের মাধ্যমে ভারতের পলিটিক্সকে, মোদীকে বদলাতে, হাসিনার পলিটিক্সকে বদলাতে ব্যবহার করেছেন। এই ক্লিপিংসের ছোট্ট একটু ক্লিপিংস আপনারা দেখুন, তাহলে বুঝবেন এই ইস্যু শুধুমাত্র গোটা বিশ্বের কাছে চর্চিত বিষয় শুধু নয়, মাথা ব্যথার অন্যতম কারণ। अभी अमेरिका में सत्ता परिवर्तन हुआ है। माननीय राष्ट्रपति ट्रंप बैठे और उन्होंने यूएस एड जो है वो कंप्लीट बंद कर दिया। इस आधार पर बंद कर दिया कि यूएस एड वर्षों से केवल भिन्न भिन्न सरकारों को गिराने के लिए ही अपना पैसा खर्चा करती है। और उसने जो आंकड़े दिए हैं वो बहुत ही महत्वपूर्ण है देश के लिए। मेरा कुछ सवाल है इस देश से और विपक्ष की जितनी पार्टियां हैं उससे। पहला सवाल आपके माध्यम से सरकार से, पहला ये है कि यूएसएड ने ओपन सोसाइटी फाउंडेशन जॉर्ज सोरोस को 5,000 करोड़ रुपया भारत को टुकड़े करने के लिए दिया या नहीं दिया? দেখলেন, এইখানে হাসিনা নিয়ে উনি কথা বলেছেন। উনি বলেছেন নেপালকে অশান্ত করার জন্য এই ইউএসএইডকে ব্যবহার করা হয়েছে, এবং মোদী সরকারকে ডিভাইড করার জন্য, ভারতের রাজনীতির পরিসরকে অশান্ত করার জন্য বিভিন্ন দলগুলোর সঙ্গে ষড়যন্ত্র করে এই 5,000 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে ভারত এবং বাংলাদেশে। তাদের একটাই লক্ষ্য ছিল মোদীকে ভারতের মসনদ থেকে সরানো এবং শেখ হাসিনাকে বাংলাদেশের মসনদ থেকে সরানো। উল্লেখযোগ্যভাবে তারা শেখ হাসিনার বিরুদ্ধে এই ষড়যন্ত্রে সফল হলেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই ষড়যন্ত্র কিন্তু সফল হয়নি। বলা ভালো, ভারত কিন্তু পার্টিকুলার এই ষড়যন্ত্র থেকে বেঁচে যায়। 1961 সালে আপনাকে ফিরে যেতে হবে। এরপর এই প্রতিবেদন যখন দেখছেন, ইতিহাসটাকে মাথায় রাখবেন সব সময়। 1961 সালে যখন আমেরিকান প্রেসিডেন্ট জন কেনেডি
এই ইউএস এইড শুরু করেছিলেন, তখন উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন ফরেন এইড ইজ মেথড বাই কন্ট্রোল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই যে বিদেশি মানে দেশগুলোকে টাকা আমেরিকা দেবে, তার লক্ষ্যই এটা যে সেই দেশগুলোকে বকলমে কন্ট্রোল করতে পারবে। আমেরিকা তো ফেরিস্তা নয়, আমেরিকা তো দাতা কর্ণ নয় যে যুগের পর যুগ এক একটা দেশকে কয়েক কোটি কোটি ডলার দিয়ে যাবে। এর পিছনে লক্ষ্যটা কি থাকে? লক্ষ্যটা থাকে সেই দেশের সরকারকে কন্ট্রোল করা। আমেরিকার যে ফরেন পলিসি যেন সরকার খুব সহজে মেনে নেয়, এমনকি সরকারের সঙ্গে যখন বিরোধ তৈরি হয় সেই বিরোধের পরে যেন সরকারকে বদলে দেওয়ার ক্ষমতাও আমেরিকার কাছে থাকে, তা কিন্তু বোঝা যায়। কারণ এক একটা সরকার এই হিউজ পরিমাণে যখন ডোনেশন পায় এবং বিনিময়ে যখন কিছু ফিরিয়ে দিতে না হয়, তখন পার্টিকুলারলি এই ব্যবস্থায় কিন্তু অভ্যস্ত হয়ে পড়ে। আর যখন অভ্যস্ত হয়ে পড়ে তখন নিঃসন্দেহে এই পার্টিকুলার ব্যবস্থার প্রতি ডিপেন্ডেন্সিও কিন্তু চলে আসে। ফলে আমেরিকাকে কিন্তু চটাতে বিশ্বের কোনো দেশই কিন্তু চায় না। দেখুন, ভারতবর্ষের দুটো প্রতিবেশী দেশ যদি আপনারা এই মুহূর্তে দেখেন, তাহলে দেখুন পাকিস্তান একদিকে, অন্যদিকে বাংলাদেশ। পাকিস্তানের ইমরান খান জেল থেকে কবে ছাড়া পাবে কেউ জানে না, আর বাংলাদেশ তো চূড়ান্ত একটি গন এবং লস্ট কেস। ফলে সব মিলিয়ে এই বৃহৎ ষড়যন্ত্র, যেখানে টাকা ইনভলভ ছিল 5,000 কোটি টাকা, সেই পার্টিকুলার ষড়যন্ত্র থেকে ভারতবর্ষ কিন্তু এই মুহূর্তে বেঁচে গেছে। কিন্তু শেখ হাসিনা কিন্তু আপাতত বাঁচতে পারেননি এই জর্জ সরোজ এবং মোহাম্মদ ইউনূসের ষড়যন্ত্র থেকে। জো বাইডেন যেভাবে বাংলাদেশের ভবিষ্যৎকে নষ্ট করলেন, আমার মনে হয় ইলন মাস্ক এই রিপোর্ট পৃথিবীর মানচিত্রে এনে, বিশ্ব মানচিত্রে এনে সেই মোহাম্মদ ইউনূসের আসল মুখোশ এবার খুলে দিয়েছেন। আমি জানি না এই টপিক কতজন আপনারা দেখবেন, শেয়ার করবেন, কিন্তু যারা দেখবেন তাদেরকে ছোট্ট একটা ভিডিও দেখাতে চাই। তাহলে দেখবেন এই বাইডেন প্রশাসনের প্রাক্তন আমলা সরাসরি ভাবে বলছেন শেখ হাসিনা সরকারকে প্রেসার দিয়ে আমেরিকা চেয়েছিল ওখানে একটি নেভির বেস ক্যাম্প তৈরি করতে, শেখ হাসিনা দেয়নি বলে আমেরিকা সরকার নিজের পছন্দ মতো সরকারকে পরবর্তীকালে বেছে নেওয়ার জন্য এইখানে টাকা ইনভেস্ট করে। একটি শো, সেই শোটির নাম টাকার কার্সলেন শো। এই শোতে এসে আমেরিকার প্রাক্তন এক আমলা কি বলেছেন আগে আপনারা শুনুন। Hasina winning this, the prime minister winning the election, and baseline assessments were submitted to the State Department about how to prop up the opposition group, the Bangladeshi National Party, the BNP, which was considered more favorable to U.S. interests. The leaked documents don't get too in the nitty-gritty about what U.S. national interest is served, but there were many conflicts between that Bangladeshi prime minister and the U.S. foreign policy establishment. For example, it was revealed in WikiLeaks that Hillary Clinton, while she was Secretary of State, threatened to have the IRS do an audit of her son while she lived in the U.S. And that prime minister has come out publicly and said that she believed that she was overthrown because of or basically there was a conflict around the construction of a U.S. military base in the region, which is a very common conflict that we have. Oftentimes, foreign countries don't like having a big fat U.S. military base installed, on. They don't want foreign troops on their soil. Who does? Right. They don't want 500 acres of their land. They don't want to provoke, foreign powers. This is what's playing out in Romania. শুনলেন এই অফিসিয়াল কি বললো? এই অফিসিয়াল পরিষ্কারভাবে বলছেন জো বাইডেনের প্রশাসন অর্থাৎ ইউএস ফরেন পলিসি বাংলাদেশের সরকারের সঙ্গে টোটালি বিরোধ সৃষ্টি করেছিল এবং আমেরিকা সরকার চাইছিল বাংলাদেশে যেন একটি সামরিক বেস ক্যাম্প তৈরি করা হয়, এবং যে কোনো দেশের সরকারই তা কিন্তু চাইবে না। অর্থাৎ সাউথ কোরিয়া এবং জাপান যেভাবে আমেরিকার এই বেস ক্যাম্প তাদের দেশে করতে দিয়েছে, শেখ হাসিনা কিন্তু চাননি। মনে আছে শেখ হাসিনা কি বলেছিলেন? ইতিহাসে ফিরে যান, কারণ এই মুহূর্তে ইতিহাসকে চর্চা আপনাদের করতে হবেই। ইতিহাসে শেখ হাসিনা বলেছিলেন যেহেতু বাইডেন প্রশাসনকে তিনি সেন্ট মার্টিনস দ্বীপ তুলে দিতে চাননি, তার জন্য একজন শ্বেতাঙ্গ লোক তাকে সরাতে চাইছে। শেখ হাসিনার কাছে অপশন ছিল দুটো, নয় সেন্ট মার্টিনস আমেরিকার হাতে তুলে দিন, নয় ক্ষমতা ছাড়ুন। উনি বাংলাদেশের স্বার্থে সেদিন সেন্ট মার্টিনস যে দ্বীপ তা কিন্তু ডোনাল্ড লুয়ের হাতে তুলে দেননি। অর্থাৎ ইউএস ফরেন পলিসির বিরোধে চলে গেছিলেন শেখ হাসিনা সরকার।
আসলে বাংলাদেশকে বাঁচানোর নেশায় তিনি তার গদি কিন্তু হারিয়েছেন। আজ গোটা বিশ্ব মানচিত্রের কাছে এক্সপোজ করে দিয়েছে আমেরিকার এই বাইডেন প্রশাসনের অধিকর্তারা, এবং এই রিপোর্ট ইলন মাস্ক বিশ্ব মানচিত্রে কিন্তু নিয়ে এসছেন। ফলে সব মিলিয়ে যে বৃহত্তর ষড়যন্ত্রের খেলা ভারত এবং বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকার বাইডেন সরকার এবং জর্জ সরোজ খেলতে শুরু করেছিল, তা কিন্তু আজকে আন্তর্জাতিক মহলে নাড়িয়ে দিয়েছে, স্তব্ধ করে দিয়েছে এবং এক কথায় বাকরুদ্ধ এবং হতবাক করে দিয়েছে। 5,000 কোটি টাকা, এই 5,000 কোটি টাকার ডালি নিয়ে জর্জ সরোজ আমেরিকা এবং বাংলাদেশের রাজনীতিকে বদলানোর চেষ্টা করেছিলেন, যা তিনি আজকের দিনে দাঁড়িয়ে হয়তো 50% সফল হয়েছেন হাসিনাকে সরিয়ে। কিন্তু ভারতবর্ষের স্ট্রং মিনিস্ট্রির জন্য, সরকারের অত্যন্ত কঠোর মনোভাবের জন্য তা কিন্তু তারা করতে পারেননি। দেখুন, এই ইউএসএইড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সমস্যাটা কি আপনারা বোঝার চেষ্টা করুন। এই ইউএসএইড কিন্তু কেনেডি যখন 1961 সালে শুরু করেছিল, তখন এটা সম্পূর্ণভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। কিন্তু এই ইউএসএইড এখন বিভিন্ন পলিটিক্যাল পার্টির অংশ হয়ে গেছে। এখানে ডেমোক্র্যাটরা ঢুকতে পারে, রিপাবলিকানরা কন্ট্রোল করতে পারে, এমনকি জর্জ সরোসের ওপেন ফাউন্ডেশনও এই ইউএসএইড এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট হয়ে গেছে। ফলে এই ইউএসএইড আসলে ঠিক কি কারণে ব্যবহার করা হচ্ছে সেই নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সব থেকে বড় সন্দেহ এবং রহস্য প্রকাশ করে। পরবর্তীকালে তারা সিদ্ধান্ত নেয় এই ইউএসএইড অর্থাৎ আমেরিকানদের করের টাকা, ট্যাক্সের কোটি কোটি টাকা আর বিশ্বের কোনো দেশকে হয়তো তারা ভবিষ্যতে আর দেবেও না। শুধু তাই নয়, আপনারা যদি আমেরিকার বর্তমান পরিকাঠামোটা দেখেন তাহলে দেখবেন এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে। কিছুদিন আগে এই ইউএসএইড নিয়ে এটি বিতর্কের সূত্রপাত হয় যখন ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি কমেন্ট করেছিলেন। তিনি বলেছিলেন এই ইউএসএইড এর টাকা গোটা বিশ্ব মানচিত্রে এথিইজম স্প্রেড করার জন্য ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ রিলিজিয়ান ধ্যান ধারণাকে বদলে দিয়ে আমেরিকার একাধিক সরকারের অধিকর্তা চাইছেন যেন গোটা বিশ্ব মানচিত্রে এথিইজম স্প্রেড আউট হয়, অর্থাৎ সমস্ত মানুষকে খ্রিস্টানে টার্ন ওভার করার চেষ্টা কিন্তু আমেরিকা এই ইউএসএইড এর টাকায় করার চেষ্টা করেছে, পরবর্তীকালে করেছে বিভিন্ন ক্ষেত্রে। জেডি ভ্যান্সও কিন্তু এই পার্টিকুলারলি ইউএসএইড এর বিতর্কের মধ্যে এই রকম একটা কন্ট্রোভার্সিয়াল বক্তব্য পেশ করেন। ফলে সব মিলিয়ে গোটা বিশ্বের নজরে এখন ইউএসএইড এর কোটি কোটি টাকা এবং ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক জুটি যেভাবে বাইডেন প্রশাসনকে এবার এক্সপোজ করছেন, তাতে কিন্তু নিঃসন্দেহে সব থেকে বেশি বিপদে পড়বেন মোহাম্মদ ইউনূস। কারণ ওনার ষড়যন্ত্র, ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে ওনার যোগসাজশ, জর্জ সরোজকে কেন্দ্র করে শেখ হাসিনাকে সরানোর এবং একাধিক বিদেশি ইউটিউবারকে কাজে লাগিয়ে যারা বিদেশে বসে দিনের পর দিন বাংলাদেশকে অশান্ত করেছেন, সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে উস্কে যাচ্ছেন, তাদের পিছনে যে টাকা আমেরিকার এই প্রশাসন খরচ করেছে তা পূর্ণাঙ্গ রিপোর্ট যখন আসবে তখন নিঃসন্দেহে এদের আসল ভালো মানুষের মুখোশ কিন্তু গোটা বিশ্বের সামনে উন্মোচিত হবে। এ বিষয়ে আরো ভিডিও আমি বানাবো, কারণ ইউএসএইড নিয়ে আরো অসংখ্য তথ্য সামনে এসছে। আমি ছোট করে যতটা সহজভাবে আপনাদের বোঝাতে চাইছি আপনাদের বোঝালাম, কিন্তু আমার মনে হয় এই সম্পূর্ণ তথ্য আগামী 4 বছরের জিও পলিটিক্সকে অনেক কিছু রদবদল ঘটিয়ে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্প তো বলেও দিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্র ঠিক আর্মি ক্যাম্পের জন্য ঠিক কোথায় কোথায় টাকা খরচ করছে সেই বিষয়ে একটু পূর্ণাঙ্গ রিপোর্ট দিক এই ইলন মাস্ক। অর্থাৎ এই আর্মিকে কাজে লাগিয়ে কোন দেশকে ভীত সন্ত্রস্ত করে আমেরিকা কবজায় নিয়েছেন সেই খবর যদি ইলন মাস্ক প্রকাশ করে কিছুদিনের মধ্যে, জো বাইডেনের যত সরস সাগরেদ আছেন তারা মুখ দেখাতে পারবেন তো? গোটা বিশ্বের কাছে আজকে আমেরিকা কিন্তু ধিক্কৃত হচ্ছেন। যেভাবে হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন জো বাইডেন, আমার মনে হয় এরপরে মোহাম্মদ ইউনূসের এবং বাংলাদেশের মিডিয়ার এই বিষয়ে আর মুখ দেখানোর জায়গা আন্তর্জাতিক স্তরে থাকলো না। কিভাবে দেখছেন পুরো ঘটনা কমেন্টে জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।